আদ্র জোর গলায় বলল, মা আমি ওকে কিচ্ছু বলিনি। রুমে ভালো মতো বসে কাজ করছিলাম, ও এসে চুল টান দিয়েছে। রুকাইয়া আদ্রকে থামিয়ে দিয়ে বলল, হয়েছে, কে কাকে দিয়েছে সেটা বড় কথা না, এখন তুই তোর কাজে যা। অধরা আদ্রর দিকে তাকিয়ে বিস্ময় করা হাসি দিল। আদ্র যেতে যেতে অধরাকে বলল, আমার মাকে মিথ্যে বুঝিয়ে দিলি না, এখন তোর মায়ের কাছে বিচার দিতে যাব। এরপর যখন সারা বাড়ি লাঠি নিয়ে দৌড়াবে তখন বুঝবি। অধরা হেসে হেসে বলল, তুমি সে পর্যন্ত যেতেই পারবে না। আসলে আদ্র যেতে পারবে না। আদ্র হয়তো আনিমাকে বলবে, আনিমা রেগে গিয়ে অধরাকে বকবে, কিন্তু তা আর আদ্র চায় না। ছোটবেলা থেকে এই অধরাকে বোনের ভালোবাসা দিয়ে এসেছে। অধরাকে নিজে মারবে, তবু অন্য কারো মার দেখা সহ্য করতে পারবে না। এদিকে রুকাইয়া গ্যাসের চুলা হাঁড়ি বসিয়ে দিয়ে সেখানে দুধ ঢালছেন। অধরা আর যায়নি, সেখানে দাঁড়িয়ে আছে। রুকাইয়া কাজ দেখে অধরা জিজ্ঞেস করল, বড় আম্মু এই দুধ দিয়ে কি রান্না করবে? রুদ্র আর আদ্রর জন্য পায়েস রান্না করব। ও অধরা একটু আশাবাদী হয়ে রুকাইয়াকে ধরে বলল, বড় আম্মু আমি রান্না করি। হ্যাঁ। রুকাইয়া অধরার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন। অধরা আবারও বলল, আমি পারবো। তুই পারবি না, ওখানে গিয়ে বস। যে এই পর্যন্ত কফি ছাড়া কিচ্ছুটি বানায়নি সে পায়েস রান্না করবে কি করে? না পারবো। তুমি না করো না, প্লিজ প্লিজ। রুকাইয়া বাধ্য হয়ে সম্মতি জানালেন। অধরা পাশ থেকে একটা চেয়ার টেনে বড় আম্মুকে বসতে বলল। রুকাইয়া বসলেন। অধরা বলল, তুমি শুধু বলে দেবে, আমি ঝটপট রান্না করে ফেলবো। রুকাইয়া হার মেনে বলল, ঠিক আছে বানা। রুকাইয়া কথা মতো অধরা এক হাতে পায়েস রান্না করতে গিয়ে হিমশিম খেয়ে গেল। রুকাইয়া উঠে এসে হাত লাগালো। আনিমা আবার নিচে এসে অধরার কিচেনে দেখে হতবাক। তিনি রুকাইয়াকে বলেন, ভাবি কি করছে অধরা? অধরা বলতে চাইল না, কথা ঘুরিয়ে বলল, কিছু না, বড় আম্মু রান্না শেখাচ্ছে। আনিমা সোফায় বসতে বসতে মেয়েকে শুনিয়ে বললেন, তোকে রান্না শেখালো তোর বাপ, তোর শ্বশুর বাড়ির বাবুর্চি পাঠাবে, আর না শিখালো পাঠাবে। অধরা কিছু বলবে ঠিক তখন রুকাইয়া মাথা নাড়িয়ে চুপ থাকতে বলে। তবু অধরা বলে, হিংসা করো আমাদের বাপ মেয়েকে? আনিমা হেসে বলেন, মাঝে মাঝে তোদের বাপ মেয়ের ভালোবাসা দেখে হিংসাই লাগে। আমাদের সময় এমন হলে কতই না ভালো হতো। অধরা বলল, তাই তো হয়নি। আর নানা ভাই কি তোমাকে কম আদরে বড় করেছে? নানা ভাই কল দিলে সব বলে দিব। বলিস। রুকাইয়া অধরাকে বললেন, এবার চিনি দিতে হবে। আমি দে। রুকাইয়া পাশ থেকে সবজি নিয়ে সেগুলো ধুয়ে আনতে বেসিনের সামনে গেল। অধরা সেই সময় চিনি দিল হাঁড়িতে। চিনি দেওয়া শেষে পাশে কৌটাটা রেখে দিল। রুকাইয়া সবজি ধুয়ে এনে পায়েস নাড়তে শুরু করলো। অধরা পাশে দাঁড়িয়েছিল। হঠাৎ চোখ আটকে গেল সামনে থাকা চিনির কৌটার দিকে। হাতে নিল সেটা। আসলে সেটা চিনি ছিল না, লবণ ছিল। অধরা হাঁসফাঁস করতে করতে কৌটা রেখে দাঁড়িয়ে রইল। মনে মনে বলতে শুরু করলো, চিনিটা বড় আম্মু দিলেই ভালো হতো, কেন যে আমি দিতে গেলাম। রুকাইয়া অল্প কিছু পায়েস বেড়ে অধরাকে দিল টেস্ট করতে। অধরা হেসে সেটা নিল। পায়েস একটু মুখে দিতে নোনতা মুখটা কুঁচকে নিল। ও বড় আম্মু কিছু বোঝার আগে হেসে বলল, খুব ভালো হয়েছে। সন্ধ্যাবেলা আদ্র ড্রয়িং রুমে এসে বসলো। অধরাও বসেছিল। আনিমা কিচেন থেকে অধরাকে ডাকলে অধরা কিচেনে যেতেই আনিমা পায়েসের বাটি ধরিয়ে দিলেন অধরার হাতে, আর বলেন, ওদের জন্য যখন পায়েস রান্না করছিস তাহলে এখন দিয়ে আয় আদ্রকে। অধরা ঢোক গিলে বলল, পরে দিবনি, ভাইয়া এখন খাবে না। খাবে, নিয়ে যা। আর তুই রান্না করছিস শুনলেও না করবে না। যাব? অধরা ধীর পায়ে এগিয়ে গেল। অনিমা কিচেন থেকে আদ্রকে বলেন, আদ্র তোর বোন তোর জন্য পায়েস রান্না করছে, খেয়ে দেখতো বাবা কেমন হয়েছে। আদ্র অধরার দিকে তাকিয়ে বলল, বাহ, তুই তো আস্তে আস্তে ঘরালি হয়ে যাচ্ছি, নিয়ে আয় তো দেখ। অধরা পায়েসের বাটি আদ্রর হাতে দিয়ে পাশেই বসলো। এরপরে আস্তে করে বলল, ভাইয়া প্লিজ কিছু বলো না, আম্মু বকবে। আদ্র কথাটা বুঝলো না। চামচ দিয়ে অল্প একটু পায়েস মুখে নিল। অধরা চোখ ছোট ছোট করে তাকিয়ে রইল। আদ্র না গিলতে পারছে না বের করতে পারছে। এখন বুঝতে পারলো অধরা কেন ওই কথা বলল। আনিমাও আদ্রর দিকে তাকিয়ে আছে। আদ্র কোনো রকম পায়েসটুকু গিলে আনিমার দিকে তাকিয়ে বলল, মেজো আম্মু
খুব ভালো হয়েছে। ও এত ভালো পায়েস রান্না করে, আগে তো জানতাম না। অধরা হাঁপ ছেড়ে কাজে মনোযোগ দিল। তখন সিঁড়ি দিয়ে নামলেন আরিফ নেওয়াজ। আদর কথা শুনে বললেন, অধরা পায়েস রান্না করেছে আজকে। আনিমা বলেন, খাবে, দিব? অধরা তরিত চোখে তাকালো ওর বাবার দিকে, মাথা নেড়ে না বোঝালো। কিন্তু আনিমা ততক্ষণে পায়েস বেড়ে নিয়ে এলো। আরিফ নেওয়াজ পায়েসের বাটি হাতে নিয়ে অধরাকে বললেন। অধরা মাথা নাড়িয়ে বলল, আমি প্রথমে খেয়েছি। আরিফ নেওয়াজ পায়েসে মুখ দিতে বুঝে গেলেন তার মেয়ে কেন মাথা দিয়ে না করল। তবুও মেয়ে ভুল আলমে নিল না। পরপর কয়েক চামচ পায়েস খেয়ে বললেন, আসলে ভালো হয়েছে। অধরা এবার আদ্রের দিকে তাকালো। আদ্র হেসে বলল, তোর জন্য একটা জিনিস এনেছি, উপরে চল তো। অধরার সাথে সাথে উঠে দাঁড়িয়ে বলল, চলো দেখি কি এনেছো। আদ্র পায়েসের বাটি রেখে উপরে চলে এলো, সাথে অধরাও। আসলে আদ্র ওইখান থেকে অধরাকে সরিয়ে আনতে এমনটা বলেছে। ওদিকে মেয়ে চলে যেতে আরিফ নেওয়াজ উঠে আনিমার কাছে এসে দাঁড়ালেন। আনিমা চলে যেতে নিলে আরিফ নেওয়াজ তার হাত ধরলেন। আনিমা বললেন, কিছু বলবেন? আরিফ নেওয়াজ বললেন, তোমাকে একটু পায়েস খাইয়ে দেই। আনিমা একটু ঝাড়ি মেরে বললেন, মেয়ে বড় হয়ে গেছে, এখনও আপনার প্রেমিক ভাব যায়নি। সরুন, কাজ আছে। আরে দাঁড়াও তো 1 মিনিট। কথাটা বলে আরিফ নেওয়াজ পায়েস ভরা চামচটা এগিয়ে দিলেন আনিমার দিকে। আনিমা খেয়ে চোখ বড় বড় করে তাকিয়ে রইলেন। কোনো রকম পায়েসটুকু গিলে বলে, এই জন্য ভালো ভালো করছিলে তোমরা, তাই না? আরিফ নেওয়াজ বলেন আস্তে, এই নিয়ে যেন আর একটা কথাও না শুনি। যা খেয়েছ আর যা বুঝেছ তোমার মধ্যেই রাখো, আমার মেয়েকে কিছু বলবে না। এতপর আনিমার আগে ফুসতে ফুসতে কিচেনে চলে গেলেন। রুদ্র ফেসবুকে একটা ছবি স্টোরিতে দিয়েছে, ফ্রেন্ড সার্কেলদের সাথে তোলা একটা ছবি। রুদ্রের পাশে আবার একটা মেয়ে দাঁড়ানো ছিল। অদরা সেটা দেখে স্ক্রিনশট নিয়ে রাখলো, সাথে ছবিটা ভালো করে দেখতে লাগলো। মুহূর্তে ওর গা পিত্তি জ্বলে উঠল। আসুক আজ কথা বলতে, তখন ওই পায়েস খাওয়াবে, এটাই ওর শাস্তি। অধরা আবারও ফেসবুকে ঢুকলো। রুদ্র সে স্ত্রীতে হাহা রিয়েক্ট দিয়ে বের হলো। রুদ্র 9:30 নাগাদ বাড়িতে ফিরে এলো। বাড়ির বড়রা সবাই ড্রয়িং রুমে ছিল। রুদ্র রুমে না গিয়ে সবার সাথে বসে কিছুক্ষণ কথা বলল। অধরা উপরে থেকে দেখেছেন রুদ্র এসেছে, ঠিক করলো রুদ্র যখন রুমে ঢুকবে তখন পায়েস নিয়ে যাবে। এখন সবার সামনে নিয়ে গেলে মান সম্মান ওর যাবে। যেই ভাবা সেই কাজ। রুদ্র রুমে ফিরে এলো। অধরা নিচে এসে রুদ্রের জন্য পায়েস বেড়ে উপরে নিয়ে এলো। রুদ্র রুমে ঢুকলো। রুদ্র তখন ওয়াশরুমে ছিল। অধরা পায়েসের বাটিটা হাতে নিয়ে বিছানায় বসলো। রুদ্র আরও কিছুক্ষণ পরে ওয়াশরুম থেকে বের হয়ে অধরাকে দেখে দাঁড়িয়ে পড়ল। ভুরু উঁচে জিজ্ঞেস করলো, কিছু বলবি? অধরা উঠে দাঁড়িয়ে পায়েসের বাটিটা এগিয়ে দিয়ে হেসে বলল, আপনার জন্য পায়েস বানিয়েছি। রুদ্র কপাল ধরে ভাঁজ ফেলে বলল, আসলে বড় আম্মু রান্না করতে চেয়েছিল, পরে তার সাথে আমিও হেল্প করছি। খেয়ে দেখুন তো কেমন হয়েছে। রুদ্র পায়েসের বাটি হাতে নিয়ে খেতে শুরু করলো। কোনো রকম প্রতিক্রিয়া ছাড়া অনাশায় পুরো পায়েসটুকু খেয়ে শূন্য বাটিটা অধরাকে দিয়ে বলল, খুব ভালো হয়েছে। অধরা অবাক হয়ে যেন ভুলে গেল লোকটা আজব। কোনো প্রতিক্রিয়া দেখালো না। অধরা বাটিটা নিয়ে ভাবু খেয়ে বেরিয়ে এলো রুদ্রের ঘর থেকে। এরপর বাইরে বাটিটা রেখে রুমে চলে এলো। এদিকে রুদ্র পানি খেয়ে রুম থেকে বেরিয়ে চলে এলো অধরার রুমে। অধরা ফোন নিয়ে বসেছিল। রুদ্র দরজাটা লাগিয়ে দিয়ে বলো, এই তুই শুধু শুধু আমার স্টোরি হাহা রিয়াক্ট কেন দিচ্ছি? আমার ইচ্ছে হয় তাই দিই। আর দরজা বন্ধ করলেন কেন? আমার ইচ্ছে হয়েছে তাই দরজা বন্ধ করলাম। রুদ্র এগিয়ে এসে বিছানায় বসলো। অধরা ইতিহাস্ত হয়ে উঠে দাঁড়ালো। রুদ্র অধরার দিকে তাকিয়ে চিত হয়ে শুলো। অধরা হাঁসফাঁস করতে করতে বলো, রুমে গিয়ে শুয়ে পড়েন। এখানে কেন শুলেন? আমার এই রুমটা ভালো লেগেছে, আমি এখন থেকে এখানেই থাকবো। তাহলে আমি কই থাকবো? রুদ্র বাঁকা হেসে বলল, কেন আমার বুকে থাকবি, আয়। অধরা ঝাড়ি মেরে বলল, এই আপনি জানতো সবসময় শুধু কুপ্রস্তাব দিন। রুদ্র সে কথা পাত্তা না দিয়ে উপরের দিকে তাকিয়ে মিষ্টি মিষ্টি হেসে বলল, আচ্ছা অধরা, তোর কি আমাদের বিয়ের কথা মনে আছে? অবশ্যই তুই সেই সময় পিচ্ছি ছিলি। আমার আবার বিয়ে করবো? হ্যাঁ।
অধরা উত্তর কিছু বলল না, শুধু তাকিয়ে রইল। একটু একটু লজ্জা পাচ্ছে। রুদ্র হাত দুটো মাথার পিছনে নিয়ে হেসে বলল, তুই তো এখন আমার বউ, তবে তোর বাবা মন জয় করে তোকে আবারও বিয়ে করব, ধুমধাম করে করব। অধরা লাজুক হেসে আমতামতা করে বলল, রুমে যান তো, ঘুমাবো। রুদ্র উঠে বসলাম। এরপর কিছুক্ষণ অধরার দিকে তাকিয়ে থেকে দাঁড়ালো আর হেসে হেসে বলল, রান্নাবান্না শিখে ফেলেছিস? বিয়ের পর কিন্তু তোর বাবার মতো আমি তোর জন্য কাজের লোক রেখে দিতে পারবো না। তোকে পাক্কা গিন্নির মতো সংসার সামলানো শিখতে হবে, না তখন আমার মা থাকবে আর না তোর মা। পরপর রুদ্র আরও টুকটাক কথা বলে চলে গেল। অধরা দরজা লাগিয়ে বিছানায় এসে বসলো। রুদ্র ধীরে ধীরে পাল্টে যাওয়া, ওকে ভালোবাসা সব যেন অধরার অন্যরকম ভালো লাগছে। অধরার কথা অনুযায়ী রুদ্র সকাল 6টায় ঘুম থেকে উঠল। অবশ্যই অ্যালার্ম দিয়ে রেখেছিল বলে উঠতে পেরেছে। শুরুতে রুদ্র দরজাটা খুলে ওয়াশরুমে চলে গেল, না হলে অধরা এসে আবারও রেগে যাবে। মিনিট 5 পরে আধরা এলো কফি নিয়ে। আজ দরজাটা খোলা পেয়ে অবাকই হলো। যাই হোক, আজকে তা ডাকতে হলো না। অধরা রুমে ঢুকে রুদ্রকে ডাকলো, ভাইয়া উঠে গিয়েছেন? রুদ্র ওয়াশরুম থেকে উত্তর দিল, বস, আসছি। অধরা কফিটা রেখে বিছানায় গুছিয়ে রাখলো। রুদ্র ফোনটা এই মুহূর্তে বেজে উঠল। অধরা ফোনটা হাতে নিয়ে দেখল ইপ্তি কল দিয়েছে। ফোনটা আবার রেখে দিল, কিন্তু কি করে যেন ফোনটা আবার হাতে নিয়ে রিসিভ করে কানে দিল, তবে কোনো কথা বলল না। ওপাশ থেকে ইপ্তি একটু উৎফুল্ল কণ্ঠে বলল, রুদ্র, আমি আমার ভিসা এসে গেছে, সামনের উইকে চলে যাচ্ছি ইটালি। অনেক দিন ধরে চেষ্টা করে পেয়ে গেলাম। এখন সেখানে গিয়ে একটা কিছু করবো ইনশাল্লাহ। আর তোর কথা কি বলবো, তুই তো এই অধরার জন্য চলে এলি। ওই রকম সুযোগ পেয়ে আমি হাতছাড়া করতাম না রে। তুই বলে অধরার জন্য হাতছাড়া করছিস। আমি তোকে আগে বুঝেছি, এখনও বলছি, আর একবার ভেবে দেখিস। যদি লাইফটা একবার গুছিয়ে নিতে পারিস তাহলে ওরকম 1000টা অধরা তোকে পেতে চাইবে। তাই বলছি, অধরা অধরা করা ক্যারিয়ারটা জলে ভাসিয়ে দিস না। ইপ্তি কথাগুলো কতটা সহজ করে অনায়াসে বলল, আর ওপাশে অধরা চোখ দিয়ে টুকটুক করে পানি পড়ছে। কথাগুলোর বুকের ভিতর তীরের মতো বিচ্ছে। এতটা অবজ্ঞা করে আজ পর্যন্ত কেউ কথা বলার সুযোগ পায়নি, আর ও অগোচরে এইসব কথা বলল ইপ্তি। হয়তো এর আগেও বলেছে রুদ্রকে। অধরা ফোনটা ওইভাবে রেখে চলে গেল। এদিকে রুদ্র ওয়াশরুম থেকে হাত মুখ মুছতে বের হলো। পুরো রুম নজর বুলিয়ে অধরাকে দেখতে না পেয়ে বিড়বিড় করে বলল, মাত্রই না কথা বলছিল, আর এর মাঝে আবার চলে গিয়েছে। মেয়েটা থাকলে বলতাম, কিন্তু চলে গেল। একটু থাকলে কী বা ক্ষতি হতো। কথাটা বলে রুদ্র বিছানার ফোনের দিকে তাকালো। একটি কল রয়েছে। রুদ্র কপাল কুঁচকে ফোনটা হাতে নিতে ইপ্তি কলটা কেটে দিল। রুদ্র আর এই নিয়ে মাথা ঘামালো না, ফোনটা চার্জে বসিয়ে দিল। সোহা কলেজে যাওয়ার জন্য রেডি হয়েছে। অধরাকে ডাকতে ওর রুমে এলো। অধরা রুমে ছিল না, এমনকি ব্যালকনিতে নেই। সোহা অধরার রুমে না পেয়ে নিচে এসে দেখলো সেখানেও অধরা নেই। সোহা ধীর পায়ে এগিয়ে এসে খাবার টেবিলে বসলো। আদ্র সোহাকে জিজ্ঞেস করলো, অধরা কই রে? ওকে নিয়ে এলি না? আজকে তোদের নামিয়ে দিয়ে ভার্সিটিতে যাব। সোহা বলল, আপুকে ডাকতে গিয়েছিলাম, কিন্তু আপুকে পেলাম না রুমে। তাহলে কোথায় যাবে? আমিও তো নিচে এসে দেখতে পেলাম না। পাশ থেকে রুকায়া বলেন, অধরা কলেজে চলে গিয়েছে। সোহা অবাক কণ্ঠে বলল, সত্যি চলে গিয়েছে? তাহলে ডাকলো না কেন? আদ্র বলল, আমার সাথে দেখাও তো করে গেল না। আচ্ছা মা, ও কি বাবা আর মেজো আব্বুর সাথে গিয়েছে? রুকায়া বলল, না, তোর বাবা আর মেজো আব্বু আগে অধরা চলে গিয়েছে। ওদের তিনজনের কথোপকথন শুনতে শুনতে রুদ্র নামলো, সাথে অবাক হচ্ছে। প্রতিদিন তো সোহা আরও একসাথে যায়, আজ আবার আগে চলে গেল কেন? আর আজকে তো একটা বার দেখাও করে গেল না। সে যে সকালে একটু ডাক দিয়েছিল, এরপর আর সামনে এলো না। অধরা আগেই চলে গিয়েছে বলে রুদ্র, আদ্র, সোহা তিনজনই অবাক।
তবে এই নিয়ে আর কোনো কথা হলো না খাবার টেবিলে। খাবার খেয়ে যে যার মতো চলে গেল। সোহা কলেজে এসে আগে অধরার ক্লাসের দিকে গেল। সেখানে অধরাকে দেখতে পেল। সোহা হাই তুলে অধরাকে ডাকলো। অধরা বাইরে আসতেই সোহা জিজ্ঞেস করলো, আপু আজ একা একাই চলে এলেম, আমাকে একটাবারও বললেও না। অধরা হেয়ালি করে বলল, আরে একটা কাজ ছিল তাই চলে এসেছি। ও কী কাজ? ও তোর শুনতে হবে না, ক্লাসে যাচ্ছি, আর যাওয়ার সময় দাঁড়িয়েও কিন্তু সকালের মতো চলে যেও না প্লিজ। ঠিক আছে, এখন ক্লাসে যা। ছোঁয়া চলে যেতে অধরা যে ক্লাসের দিকে যাবে ঠিক সেই সময় সামনে এসে দাঁড়ালো রাকিব, সাথে ওর বন্ধু আলামিন। সেই দিন রুদ্র হুমকির পরে রাকিব আর অধরার সামনে আসেনি। নিজেকে অধরা থেকে দূরে রাখতে যাচ্ছে, কিন্তু কোনো মতেই পাচ্ছে না। এমনকি আজকে দূর থেকে অধরাকে দেখে সামনে না এসে থাকতে পারছে না। শুরুতে অধরা রাকিবকে দেখেও কিছু বলল না। রাকিবই বলল, অধরা তোমার সাথে কিছু কথা বলতে চাই, বেশি না, জাস্ট 10 মিনিটস সময় আমাকে দিবে। অধরা ক্লাসের দিকে এক নজর তাকিয়ে রাকিবকে বলল, ক্লাস শুরু হতে 5 মিনিট বাকি আছে, ছুটির পরে বলি। রাকিব অধরা থেকে সম্মতি পেয়ে খুশি হয়ে পড়ল, ঠিক আছে আমি ওয়েট করব, এখন ক্লাসে যাও তুমি। রাকিব আলামিনকে সাথে নিয়ে চলে গেল। অধরা হাঁপ ছেড়ে ক্লাসে ঢুকলো। আবার কলেজ ছুটি ঘন্টাখানিক আগে অধরা ড্রাইভারকে কল দিয়ে তাকে ছুটির আগে আসতে বল। দুপুরবেলা রুদ্র অফিস থেকে বেরিয়ে গেল, চলে এলো অধরার কলেজে। সকাল থেকে অধরাকে দেখতে পাচ্ছে না। এরপর কতবার মেসেজ দিয়েছে কিন্তু কোনো রিপ্লাই নেই, হয়তো ক্লাসে ছিল। তবুও রুদ্র মনে কেমন একটা খুঁতখুত লাগছিল। এতপর ওকে নিতে চলে এলো ওর কলেজে। অনেকক্ষণ দাঁড়িয়ে রইল বাইরে গেটের সামনে। অধরা সোয়া কাউকে দেখতে পাচ্ছে না। এতপর অধরাকে কল দিল, কিন্তু ফোনটা সুইচ অফ বলছে। রুদ্রর আগে দাঁত চেপে সোয়াকে কল দিল। সোয়া আবার সাথে সাথে কল রিসিভ করলো। রুদ্র রাগে কণ্ঠে বলল, এই তোরা কই রে? আমরা তো বাড়িতে যাচ্ছি। কি করে যাচ্ছিস? ড্রাইভার এসেছিল। ড্রাইভারকে আসতে কে বলেছে? তোরা জানিস না আমি আসি প্রতিদিন? জানি তো। অধরা কই? পাশেই আছে, ওকে ফোনটা দে। সোহা অধরার কাছে ফোনটা দিল। রুদ্র রেগেই বলল, প্রতিদিন আমি নিয়ে যাই, সেটা জানিস নাকি? ড্রাইভার এলে আর চলে গেল, আর তোর ফোন কই? বন্ধ বলছে কেন? অধরা ছোট্ট জবাব, চার্জ নেই, বাড়িতে গিয়ে ফোন চার্জ করে কল দিব। অধরা উত্তরে হ্যাঁ বা না কিচ্ছু বলল না। রুদ্রের ওপাশ থেকে কলটা কেটে গাড়িতে উঠল। অধরা বাড়িতে গিয়ে ফোন আর কি চার্জ দেবে? ও তখন তো ইচ্ছে করে বন্ধ করে রেখেছিল। ড্রাইভার দুজনকে বাড়িতে নিয়ে এলো। আজ অধরা সোহার সাথে তেমন কোনো কথা না বলে চলে গেল উপরে। রুমে এসে ড্রেস চেঞ্জ করে শাওয়ার নিয়ে বের হলো। ততক্ষণে শাওয়ার নিয়ে অধরাকে ডাকতে এসেছে। দুজনে একসাথে খাবে, কিন্তু অধরা বলছে 5 মিনিট পরে আসছে। সোহা চলে গেল। অধরা এসে আয়নার সামনে দাঁড়ালো। চুলগুলো মুছতে মুছতে আয়নার দিকে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে শুরু করলো। সাথে ইপ্তির কথাগুলো ভাবতে লাগলো। মনে মনে ভাবলো, আচ্ছা ওই কি রুদ্র যোগ্য নাকি? ওর মধ্যে তো আল্লাহ কোনো কমতি দেয়নি, তাহলে ইপ্তি কেন এমন বলল? কই, ও তো রুদ্রকে বিয়ে নিয়ে জোর করে বলেনি যে আপনার আমাকেই বিয়ে করতে হবে, তাহলে কেন আমার কথা? রুদ্র নিজের ইচ্ছেতেই চলে এসেছে, ও তো আসতে বলেনি, আর না বলেছে যে আপনি থাকবেনই। অধরার মনটা কেমন একটা খারাপ হয়ে গেল। ইপ্তি যখন বলেছিল যে ওই রকম হাজারটা অধরা তোকে পেতে চাইবে, তখন অধরার বুকটা ছিঁড়ে যাচ্ছিল। ইপ্তির 5টা মানুষের সাথে ওকে কেমন করে তুলনা করতে পারলো তাও জানে। অধরা আয়নার দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে বিড়বিড় করলো, আমি তো দেখেই দিব আমি ওরকম না, আমাকে তুচ্ছ করে কথা বলাও তো রাইট নেই ইপ্তি। ধুর, লাগবে না রুদ্র ভাইকে, আমি তার প্রতি কোনো রকম কোনো প্রতিক্রিয়া দেখাবো না। যদি রুদ্র ভাই নিজে থেকে এগোয় তাহলে সবাই বুঝবে এই সম্পর্কে ভালোবাসা আছে কি নেই। আর ওই ইপ্তির বাচ্চাকে যদি না কেলিয়েছি, আমিও নেওয়াজ বাড়ির মেয়ে না। আব্বুকে বললে ওর হাড্ডিগুড্ডি একটাও রাখবে না। আমাকে নিয়ে হেয়ালি করে কথা বলা না। আমাকে কি আব্বু কম ভালোবাসে? শুধু সুযোগ পাই আব্বুকে বলে দিব।
মিনিট 15 পর অধরা নিচে নামলো। মেজাজটা একদম ভালো নেই। অনিমা অধরাকে দেখে বললেন, কখন থেকে ডাকছি, শুনতে পাসনি? না। খেতে বস। খাবো না। কেন? কি রান্না করছো? মাছ আছে, মাংস আছে। অধরা সোফায় গিয়ে বসে মর্জি ধরে বলল, খাবো না, বিরিয়ানি খাবো। অনিমা রেগে গিয়ে বলেন, চুপচাপ খেতে আবার যেন বলতে না হয়। অধরার সাথে সাথে ওর বাবাকে কল দিল। আরিফ নেওয়াজ আরমান নেওয়াজ কেবিনে বসে কাজ নিয়ে কথা বলছিলেন। অধরা কল পেয়ে রিসিভ করলেন। হ্যালো আব্বু, কই তুমি? অফিসে কেন? অধরা সোজা গলায় বলল, আমি বিরিয়ানি খাবো আর আম্মু বলছিল তোর আব্বুকে নিয়ে আসতে বল। আনিমা তো কথাটা শুনতে পেয়ে হাঁ হয়ে তাকিয়ে রইলেন। এপাশে আরিফ নেওয়াজ কপাল কুঁচকে নিয়ে বললেন, এখন খাবে? এখন মানে এখনই। আমি দুপুরে কিচ্ছু খাইনি, সকালে খেয়েছিলাম, এখন খিদে পেয়েছে। যদি এখন কিছু খাই তাহলে বিরিয়ানি খাবো। ঠিক আছে, আমি নিয়ে আসছি। আচ্ছা, তাড়াতাড়ি এসো। আরিফ নেওয়াজ কল কেটে দিয়ে উঠে দাঁড়ালেন আর বললেন, আমি একটু বাড়ি থেকে আসছি। রুদ্র জিজ্ঞেস করল, কিছু হয়েছে নাকি? আরিফ নেওয়াজ হেসে বললেন, ও একটু যেতে হবে, এসে বলছি। ঠিক আছে, যাও। আরিফ নেওয়াজ চলে যেতেই আরমান নেওয়াজ হেসে হেসে বললেন, ও চলে গেল, অধরা হয়তো ওকে কিছু নিয়ে যেতে বলেছে। রুদ্র ভাবুক গলায় বলেন, অফিস টাইমে মেয়ের প্রতি এত কেয়ার? আরমান নেওয়াজ শ্বাস ছেড়ে বললেন, তুমি তো মাত্র 4-5 দিন হলো অফিসে ঢুকেছ, তাই এমন বলছো। আসলে আরিফ মেয়েকে কতটা বললে কম হবে? কতটা না, নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসে। ওদের ভালোবাসা দেখে আমার এক সময় আফসোসই লাগে, এই ভেবে যে অধরা আমাদের ঘরে কেন হলো না। রুদ্র নাক মুখ কুঁচকে নিয়ে বলল, ভালোই হয়েছে হয়নি, না হলে আমি কাকে বিয়ে করতাম? ও ভালো কথা, আজকে দেখি আরিফের সাথে বিয়ের ব্যাপারে কথা বলবো, দেখি উত্তর কি হয়। বাবা, মেজো আব্বু যাই বলুক, আমার কিন্তু অধরাকে চাই। ওকে চাই মানে ওকে লাগবে। আরমান নেওয়াজ হেসে বললেন, কেন? আরও বিদেশে যাও, আরও জেদ ধরে থাকো। আমি একটা বছর ধরে তোমাকে পই পই করে বলেছি দেশে এসে অধরাকে দেখো, কিন্তু তোমার একই উক্তি ছিল। এখন বুঝলে তো কেন বলেছিলাম? বুঝতে পেরেছি। এদিকে আরিফ নেওয়াজ বিরিয়ানি নিয়ে এলেন। অধরা সোফায় বসলেন। আনিমা খাবার টেবিলে চেয়ারে বসছিলেন। আরিফ নেওয়াজ আনিমার দিকে একবার তাকিয়ে মেয়ের কাছে এলেন। বিরিয়ানি প্যাকেটগুলো দিয়ে বলেন, তোমার বিরিয়ানি নিয়ে এসেছি, এখন খেয়ে নাও। অধরা আনিমার দিকে তাকিয়ে বিশ্বজয় করা একটা হাসি দিল। আরিফ নেওয়াজ আনিমার দিকে তাকিয়ে বলেন, ওকে খাবারগুলো বেড়ে দাও, না জানি সেই কখন খেয়েছে, খিদে পেয়েছে হয়তো। আনিমা উঠে দাঁড়িয়ে বলল, আমাকে তো একবারও জিজ্ঞেস করলে না যে আনিমা তুমি খেয়েছো কি না, আর মেয়ে বেলায় উড়ে উড়ে এলে। বাড়িতে খাবার থাকার সত্ত্বেও ও বিরিয়ানি খেতে মন চাইবে আর এনে দিবে, কালকে না হয় আমি রান্না করে দিতাম। আরিফ নেওয়াজ অবাক কণ্ঠে বলেন, তুমি এক মুখে কয় কথা বলছো? তুমি না অধরাকে বলছো তোর আব্বুকে বল বিরিয়ানি নিয়ে আসবে, আর এখন পোল্ট্রি নিচ্ছ? আনিমা কথা বাড়ালো না, চুপচাপ অধরার খাবার পেরে দিল। এই পর্যন্ত আরিফ নেওয়াজের সাথে কথা পেরে ওঠেনি, আর আজও পেরে উঠতে চায় না। আরিফ নেওয়াজ সবাই বসলেন আর আনিমাকে কফি বানিয়ে দিতে বললেন। কফি খেয়ে চলে যাবেন। অধরা আবার সোহাকে ডাকলো, কিন্তু সোহা খেলো না। একটু আগে খেয়ে নিয়েছে, বলল পরে খাবে। তাই আনিমা ওর জন্য বিরিয়ানি রেখে দিল। অনিমা অধরাকে খেতে দিয়ে আরিফ নেওয়াজের জন্য কফি বানিয়ে নিয়ে এলেন। আরিফ নেওয়াজ কফিটা নিতে গিয়েও আনিমার মুখের দিকে তাকালেন। আনিমার আগে গটগট করে চলে গেলেন। আরিফ নেওয়াজ সেদিকে তাকিয়ে হাসতে হাসতে কফিতে চুমুক দিলেন। আনিমার এই রাগ কতই না দেখে এলো। এর আর নতুন কি? মা যে যেমন রাগী, তার মেয়েও তেমন। অধরা আবার ওর মায়ের রাগের মধ্যে ঘি ঢেলে দিয়ে হেসে বলল, আম্মু বিরিয়ানি খাবে? আনিমা শুধু তাকিয়ে রইলেন। সন্ধ্যার দিকে বেশ উড়াতাড়া করে বাড়িতে ঢুকলো রুদ্র। ভীষণ রেগে আছে, রাগের কারণও আছে। রুদ্র সেই দুপুরে অধরাকে বলছিল কল দিতে, সে আরই কলই দেয়নি। আর না কল ধরেছে, ও ধূপধাপ পা ফেলে চলে এলো উপরে অধরার ঘরে। অধরার ঘরে নেই। রুদ্র রুম থেকে বেরিয়ে সোহার ঘরে এলো, সেখানেও পেল না। পরপর আদ্র রুমে, সেখানেও নেই। এরপর
চলে এলো ছাদে। অধরা ছাদেই ছিল, দোলনায় বসে থাকতে থাকতে ঘুমিয়ে গিয়েছে। রুদ্র ডাকলো না, নিচে চলে এলো। রুদ্র এসে শাওয়ার নিয়ে খেতে গেল। রাত তখন 7:30। রুদ্র ছাদে বসে আছে। রুকাই এসেছিল অধরাকে ডাকতে, কিন্তু রুদ্র ডাকতে দেয়নি। আজও দেখবে এই মেয়ে ঘুম কত দূর। বেশ রেগে আছে রুদ্র। এভাবেই আরও মিনিট 20 কেটে গেল। অধরা ঘুম ভাঙল, চোখ পিটপিট করে তাকিয়ে উঠে বসলো। এরপর দোলনা থেকে পা নামিয়ে মিনিট 2 বসে থেকে স্বাভাবিক হলো। এরপর উঠে দাঁড়িয়ে সামনের দিকে হাঁটা দিতে দেখলো রুদ্র উঠে ওর দিকে আসছে। অধরা এগিয়ে চলে যেতে নিল। রুদ্র কিছু বলার জন্য প্রস্তুত হলো, কিন্তু কল বেজে ওঠায় পারল না। ফোনের দিকে নজর দিতে অধরা ততক্ষণে চলে গেল। রুদ্র ফোন রেখে ওর পিছু পিছু এলো। ছাদের সিঁড়ি মাঝখানে এসে রুদ্র অধরার হাতটা ধরল। রুদ্র তপ্ত শ্বাস ফেলে শক্ত গলায় বলল, তোর সাথে সকাল থেকে কথা বলার চেষ্টা করছি, তুই বুঝতে পারছিস না? এড়িয়ে যাচ্ছিস কেন? বকেছি তোকে? না, ইগনোর করেছি। সকালে বললাম না যে তুই একটু বস, আসছি? তোর ওইটুকু ধৈর্য হলো না? চলে এলি। আর কি করলি? ড্রাইভারকে সাথে নিয়ে কলেজে গেলি, আবার নিয়ে আসতে বলছিস। এমন কি কতবার কল দিয়েছি, ধরিসনি কেন? অধরা হাত ছাড়াতে ছাড়াতে বলল, হাত ছাড়ুন। ছাড়বো না। লাগছে তো হাতে। লাগুক। সারাদিন আমার কেমন লেগেছে তুই কেমন করে বুঝবি? তাই এখন কি আমার হাত শক্ত করে ধরে আছেন বলে ভালো লাগছে? রুদ্র হাত ছেড়ে দিল। এরপর অধরা থেকে এক সিঁড়ি নিচে দাঁড়িয়ে পথ আটকালো। আপনি এভাবে দাঁড়ালেন কেন? যেতে দিন। আমার উত্তর না পাওয়া পর্যন্ত আমি যেতে দিব না। তুই কেন আমাকে এগিয়ে যাচ্ছিস বল? অধরা সামনের দিকে তাকে অপ্রস্তুত গলায় বলল, আব্বু তুমি? রুদ্র সাথে সাথে পেছন ফিরে তাকালো। কই অধরার আব্বু আসেনি তো। অধরা সেই সুযোগে চলে এলো। রুদ্রর আগে রেলিংয়ের পাইপে সজোরে হাত রেখে বলল, ধুর। অধরা এবারের মতো মিথ্যে বাহানা দিয়ে চলে গেল। রুদ্র থামলো না, চলে এলো নিচে। অধরার বুদ্ধি করে এখন রুমে যায়নি, কেননা রুমে গেলে রুদ্র যাবে। ও আগে রুদ্রের সাথে কোনো কথা বলতে চায় না, দেখতে চায় রুদ্র ঠিক কতটা উতাল হয়ে থাকে। ও মোটেও এমনটা করতো না। ও ইপ্তির কথার কারণে ও এই বিহেভ করা। তাই বলে যে কষ্ট পাচ্ছে না এমন না, ভিতরে ভিতরে ঠিকই রুদ্রকে চাচ্ছে। অধরা ড্রয়িং রুমে এসে সোফায় শুয়ে শুয়ে টিভি দেখছে। ফোনটা আবার বুকের ওপর রাখা। পাশে রুকাইয়া বসে রুমালে শুয়ে সুতানি ফুল তুলছে। আর কেউ ড্রয়িং রুমে নেই। অধরার বুকের ওপর থাকা ফোনটা টুম করে শব্দ হলো। হাতে দিয়ে দেখলো জুই মেসেজ দিয়েছে। অধরা কি করছিস? কিছু না, তুই? বসে আছি। আচ্ছা শোন না, বল। আজ রাকিব নাকি তোর সাথে কথা বলতে চেয়েছিল, তুই নাকি আগেই চলে এসেছিস। সেটা নিয়ে আবার কি হয়েছে? তোকে বলেছে নাকি? আমাকে মেসেজ দিয়ে বলল ও। ঠিক তখনই অধরার ফোনটা ছো মেরে নিয়ে নিল রুদ্র। অধরা উঠে ফোনটা নিতে হাত বাড়ালো। রুদ্র ফোনটা উপরে তুলল। অধরা বলল, আমার ফোন। ফোন দিন। দেব না। দিন না। রুদ্র 2 কদম পিছিয়ে গেল। এরপর সোফায় বসলো। অধরা রুকাইয়ার কাছে এসে বলল, বড় আম্মু তোমার ছেলেকে ফোনটা দিতে বলো। রুকাইয়া রুদ্রের দিকে তাকিয়ে বলল, রুদ্র ফোনটা দিয়ে দে। রুদ্র কোনো উত্তর নেই। সে রয়ে শয়ে বসে অধরার ফোনটা স্ক্রল করতে শুরু করলো। অধরা আবারও নিতে গেল। রুদ্র শক্ত গলায় বলল, যদি আরেকবার ফোনটা নিতে চাস তাহলে একটা আছাড় দিয়ে ভেঙে ফেলবো। চুপচাপ বস। অধরা বিড়বিড় করে বকতে বকতে রুকাইয়ের কাছে গেল। রুদ্র প্রথমে গ্যালারিতে অধরার ছবি দেখতে গেল, কিন্তু সেখানে শুরুতেই ওর ছবি দেখতে পেল। বেশ অবাক হলো বই কি। সাথে রুদ্র যে কয়টা স্টোরি দিয়েছিল সব কয়টাই স্ক্রিনশট দেওয়া। রুদ্র মুচকি হেসে স্ক্রল করে নিচে নামতে নামতে অধরার ছবিগুলো দেখল। সেখানে আবার থেকে থেকে রুদ্রের ছবি আছে, সেগুলো 1-2 বছরের পুরানো। এদিকে অধরার হাত কসলাতে কসলাতে রুকাইকে বলছে, বড় আম্মু ফোনটা দিতে বলো না। ও দিচ্ছে না তো, একটু বসে থাক, দিয়ে দেবে। অধরা বসতে চেয়েও পারল না। কেমন একটা রাগ হচ্ছে। কেউ কি ফোন ওভাবে নেয়? রুদ্র কি জানে না কারো অনুমতি ছাড়া ফোন ধরতে নেই? পার্সোনাল কিছু তো থাকতেই পারে। ও বড় আম্মু বলেও লাভ হচ্ছে না।
অধরা গাল ফুলিয়ে দাঁড়িয়ে রইল। আদ্র সিঁড়ি দিয়ে নামলো, এসে অধরার পাশে সোফায় বসলো। অধরা রাগে ফুঁসতে ফুঁসতে আদ্রর চুল টান দিল। আদ্র মাথায় হাত দিয়ে বলে, উফ, তোকে কি ভূতে ধরেছে নাকি রে? এভাবে সময় অসময় মারিস কেন? রুদ্র সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই, যেন ও আশেপাশে কি হচ্ছে শুনতে পাচ্ছে না। রুকাইয়া মুখ টিপে হাসছে। আদ্র উঠে দাঁড়িয়ে অধরার চুল টান দিয়ে বসলো। রুকাইয়া উঠে চলে যেতে যেতে বলল, আল্লাহ, ওদেরকে নিয়ে কি করব? পাগলের গারদে ওদের দুটোকে রাখবে না। আদ্র অধরার দিকে তাকিয়ে বলল, কি হয়েছে রে? ভাইয়া আমার ফোন নিয়েছে, ফোনটা দিতে বলো। আদ্র রুদ্রের দিকে তাকালো। ওর হাতে অধরার ফোন দেখো ফিসলে হেসে দিল। হেসে হেসে অধরাকে বলল, ফোন নিয়েছে, দিয়ে দেবে, বস। অধরা হতবাক, রাগে দুঃখে সোফা থেকে কুশন নিয়ে আদ্রকে মারতে শুরু করলো। আদ্র আরেকটা কুশন নিয়ে অধরাকে মারতে শুরু করলো। রুদ্র সেদিকে এক পলক তাকিয়ে দেখে ফোনে মনোযোগ দিল। মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ খুঁজে খুঁজে তেমন কিছু পেল না। এরপর উঠে দাঁড়ালো। অধরার কাছে এসে ফোনটা এগিয়ে দিয়ে বলল, এই যে তোর ফোনটা। অধরা ছো মেরে ফোনটা নিয়ে সিঁড়ির দিকে যেতে যেতে বলল, কারো ফোন অনুমতি ছাড়া নিতে হয় না, এটা মনে হয় জানার নেই। পার্সোনাল কিছু তো থাকতেই পারে, একটু ম্যানার শিখেন। আবার নাকি উচ্চশিক্ষার জন্য বিদেশ গিয়েছিল। আদ্র গলা উঁচিয়ে বলল, শিখেনি যখন তাহলে তুই শিখিয়ে পড়িয়ে নিবি। অধরা ঝাড়ি মেরে বলল, তোমার ভাই তুমি শিখাও।